আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমেনা রহমত, সহকারী শিক্ষক, মডেল একাডেমি দিবা শাখা। আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আমরা দশম অধ্যায় পড়ছিলাম, তাহলে আমরা একটু দশম অধ্যায় পড়ি, শুরু করি। দশম অধ্যায় আজকে আমরা শুরু করব জলবায়ু দিয়ে। জলবায়ু আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো একটি স্থানের, এটা যে কোনো স্থানের হতে পারে, সেই স্থানে অনেক বছর ধরে আবহাওয়াকে তাপমাত্রা রেকর্ড করা হয় এবং সেই তাপমাত্রার একটা গড় তাপমাত্রা নেওয়া হয় এবং এরপর বলা হয় যে ঠিক আছে, তাহলে এই স্থানের তাপমাত্রা হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। এই পার্ট থেকে অনেকগুলো অবজেক্টিভ আসতে পারে, যেমন বাংলাদেশের জলবায়ু কেমন, রাশিয়ার জলবায়ু কেমন, রাশিয়া বাংলাদেশের কোন দিকে অবস্থিত, বাংলাদেশের গড় তাপমাত্রা কত, রাশিয়ার গড় তাপমাত্রা কত। তাহলে অবজেক্টিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি প্যারা। এরপর তোমরা দেখো ঢাকা এবং মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রার ছক দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ঢাকার জানুয়ারি মাসের তাপমাত্রা দেওয়া আছে 19 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু জানুয়ারি মাসের একদিনের তাপমাত্রা না, এটা জানুয়ারি মাসের যে 31 দিন, 31 দিনের তাপমাত্রাটা যোগ 31 দিনের প্রতিদিনের তাপমাত্রা হচ্ছে আবহাওয়া অফিস রেকর্ড করে এবং প্রতিদিনের তাপমাত্রা রেকর্ড করে করে 31 দিনের তাপমাত্রাটা তারা রেকর্ড করে। এরপর সেই তাপমাত্রা যোগ করে সেই যোগফলকে 31 দিয়ে ভাগ করে, এভাবে কিন্তু তারা জানুয়ারি মাসের তাপমাত্রাটা পায়। একইভাবে ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা, মার্চ মাসের তাপমাত্রা, এভাবে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12 মাসের তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ড করে সেই তাপমাত্রাটাকে হচ্ছে যোগ করা হয়। যোগ করে 12 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা তখন হচ্ছে একটা বছরের বার্ষিক গড় তাপমাত্রা কত সেটা আমরা জানতে পারি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু বেশ বড় একটি প্রক্রিয়া, এটা আবহাওয়া অফিস গুলো করে থাকে। তা এখানে হচ্ছে সাধারণত ঢাকাতে জানুয়ারি মাসে যে তাপমাত্রা মাসিক যে তাপমাত্রাটা থাকে, মাসিক গড় তাপমাত্রা থাকে, সেটা দেওয়া আছে 19 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে জানো তোমরা যে একটু শীত শীত বা শীত পড়ে। আবার তোমরা খেয়াল করে দেখবে যে মে জুন মাসে বেশ গরম লাগে আমাদের, তখনকার তাপমাত্রাটা দেখো 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইভাবে হচ্ছে আসলে গড় তাপমাত্রাটা বের করা হয়। এরপর আমরা পরে যে সেখানে কি আছে, কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব। তাহলে অক্ষাংশ কি? অক্ষাংশ হচ্ছে বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব। তাহলে বিষুবরেখাটা কি? বিষুবরেখা কি, তোমরা একটু চিত্রটা যদি দেখো, পাশে যে চিত্রটা আছে তোমরা দেখো, এখানে চিত্রের পৃথিবীর চিত্র দেওয়া আছে এবং উপরে লেখা আছে উত্তর মেরু, নিচে লেখা আছে দক্ষিণ মেরু। মাঝখানে হচ্ছে খুব একটা সরল রেখা দেওয়া আছে এবং সরল রেখার উপর লেখা আছে বিষুবরেখা। হ্যাঁ, তাহলে পৃথিবীর দুটো মেরুর মাঝ বরাবর হচ্ছে বিষুবরেখাটা গিয়েছে এবং সেটা কিভাবে গিয়েছে, এটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর গিয়েছে। বিষুবরেখার যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞাটাকে আমরা এইভাবে বলতে পারি যে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কল্পিত রেখার নাম বিষুবরেখা। ঠিক আছে? তাহলে বিষুবরেখা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝ বরাবর থাকবে, কিন্তু সেটা কিন্তু মাঝ বরাবর বলতে লম্বালম্বি ভাবে থাকবে না, মানে হচ্ছে এইভাবে যাবে না যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মাঝ বরাবর যাবে না, এটা হচ্ছে পূর্ব পশ্চিম দিক দিয়ে যাবে। এরপর যা আছে সেটা হচ্ছে যে বিষুবরেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়।
তার কারণ কি? কারণ হচ্ছে সূর্য সেখানে কি হচ্ছে, খাড়াভাবে কিরণ দিচ্ছে বা লম্বভাবে কিরণ দিচ্ছে। এই কারণে ওই জায়গায় হচ্ছে যেটা হয় যে সবচেয়ে বেশি গরম হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই যে সরলরেখা আর এই যে দেখাচ্ছে সূর্যের আলো, এখানে হচ্ছে সূর্য খাড়াভাবে কিরণ দিবে, তাহলে এই জায়গাগুলো কি হবে, অনেক বেশি গরম থাকবে। এরপরে যা আছে ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার, তাই বিষুব রেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। ঠিক আছে, তাহলে অক্ষাংশ কি? অক্ষাংশ কিন্তু আমরা পড়েছি একটু আগে যে অক্ষাংশ হচ্ছে বিষুব রেখা থেকে কোন স্থানের দূরত্ব, আর এই অক্ষাংশের মান যত বেশি হবে অর্থাৎ বিষুব রেখা থেকে যত বেশি দূরে থাকবে সেই জলবায়ু হচ্ছে তত শীতল হবে। কারণ হচ্ছে সেখানে বিষুব রেখায় সূর্যের আলো লম্ব ভাবে পড়বে, খাড়া ভাবে পড়বে, যত দূরে যাবে বিষুবরেখা থেকে যত দূরে স্থান হবে সেখানে তো সূর্যের রেখাটা হচ্ছে সেভাবে পড়তে পারবে, সূর্যের আলোটা হচ্ছে সেইভাবে লম্বভাবে পড়তে পারবে না। এই কারণ হচ্ছে সেই জায়গা তুলনামূলকভাবে শীতল হবে। তাহলে এখান থেকে আমরা বিষুবরেখা, অক্ষাংশ, বিষুবরেখা কি, অক্ষাংশ কি, এগুলো জানতে পারলাম। তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে, বুঝে বুঝে এই প্যারাটা পড়ে ফেলবে। এরপরে আছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়ায় দেখে আসছি। তাহলে এখান থেকে কোন 2 মাস নিয়ে কোন ঋতু হয় অথবা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্যারা থেকে, যে আমার পরীক্ষা আসতে পারে যে কোন কোন মাস নিয়ে হেমন্তকাল হয়। তখন তোমাকে লিখতে হবে যে কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল হয়। আর এই পুরো প্রশ্নটা একটি বড় প্রশ্ন হিসেবেও থাকতে পারে যে বাংলাদেশের জলবায়ু কেমন, অথবা বাংলাদেশের জলবায়ু বর্ণনা করো, বাংলাদেশের জলবায়ু প্রকৃতি বর্ণনা করো। তাহলে কিন্তু এই পুরোটা উত্তর হিসেবে দিতে হবে। তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখো ছবিটা কি বলেছে। এই যে সমুদ্রপৃষ্ঠ, আর এখানে দেওয়া আছে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে স্থানটির দূরত্ব, আর এখানে দেওয়া আছে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা। তাহলে উচ্চতা যখন বলবে তখন আমরা বুঝে নিব এটা লম্ব ভাবে কিভাবে আছে, লম্ব ভাবে বুঝে নিব যে কতখানি দূরত্বে আছে, কতখানি আছে। আর যখন দূরত্ব বলবে তখন আমরা বুঝে নিব যে সমুদ্র পৃষ্ঠ থেকে, এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে ওই স্থানটির দূরত্ব। আচ্ছা, এরপরে আমরা একটু যাই, সেখানে আছে বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে মাত্র 4টি ঋতু রয়েছে, যেমন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল। তাহলে এটা হচ্ছে অন্যান্য দেশগুলোতে যে 4টা ঋতু আছে সেই 4টা ঋতু ব্যাপারে বললো। এরপরে আমরা অনুশীলনীতে চলে এসেছি। তাহলে এই দিয়ে আসলে আমাদের চ্যাপ্টারটা শেষ। আমরা একটু অনুশীলনীটা দেখি। অনুশীলনীতে প্রথমে আছে শূন্যস্থান পূরণ। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো ড্যাশ, এটা জলবায়ু। মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয়। যারা আগের ক্লাসগুলো করেছো তারা বুঝতে পারবে যে মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয়। বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে, শীতকালে কুয়াশা পড়ে। ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন, ভালো ফসল ফলাতে কি প্রয়োজন? বৃষ্টির পানি প্রয়োজন। কোনটি আবহাওয়ার উপাদান নয়? এখানে দেওয়া আছে তাপমাত্রা, অক্ষাংশ, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তাহলে উত্তর হবে অক্ষাংশ।
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? বৃষ্টি, বায়ুর প্রবাহ, কুয়াশা, মেঘ। উত্তর কি হবে? উত্তর হবে বায়ুর প্রবাহ। মেঘ তৈরি হয় কোনটি থেকে? বাতাস, রোদ, শিশির, জলীয় বাষ্প। তাহলে মেঘ তৈরি হয় কোথা থেকে? আমরা জানি এটা জলীয় বাষ্প থেকে তৈরি হয়। কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে? বিষুবরেখা, সূর্য থেকে স্থানটির দূরত্ব, চাঁদ, সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। তাহলে এটা হবে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে আছে যে আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো। আগের ক্লাসে এটা পড়ানো হয়েছে। আর্দ্রতা বলতে কি বোঝো? কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? আমরা এগুলা সব গত দুটো ক্লাসে পড়েছি যে আবহাওয়ার উপাদানগুলো কি কি। তোমরা সেটা দেখে থাকবে যে বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এরকম উপাদানের নাম আছে। আর্দ্রতা বলতে কি বোঝো? আর্দ্রতা আমি বলেছিলাম যে কোন স্থানে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে হচ্ছে আর্দ্রতা বলা হয়। বাতাসে যদি বেশি জলীয় বাষ্প থাকে তাহলে আমরা বলবো যে আর্দ্রতা এখন বেশি, আর বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে তখন আমরা বলবো যে বায়ুর আর্দ্রতা এখন কম। এরপরে আছে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য। কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? কুয়াশা হচ্ছে আমরা এমন এক ধরনের মেঘ যেটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠে দেখি। আর কুয়াশা যখন হচ্ছে গাছের পাতা অথবা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা সৃষ্টি করে, তখন সেটাকে আমরা মূলত শিশির বলে থাকি। তাহলে এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো? এটা আজকে পড়ানো হলো। ঋতুগুলো এবং মাস দিয়ে তোমরা বেশ বড় করে প্রশ্ন উত্তরটা শেখার চেষ্টা করবে। এরপরে দেওয়া আছে মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। গত ক্লাসে পড়িয়েছি মেঘ কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে আরেকবার যদি রিভিউ করি, সেটা হচ্ছে রোদ্রের তাপে যেটা রোদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প আকাশে উড়ে বেড়ানোর সময় বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয় এবং তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই ক্ষুদ্র পানিকণা মেঘ হিসেবে আকাশে ঘুরে বেড়ায়, এভাবে মেঘের সৃষ্টি হয়। এভাবে তোমরা লিখতে পারো। অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়? অতিবৃষ্টি হলে কি হতে পারে? রাস্তাঘাট তলিয়ে যায়, মাঠের ফসল তলিয়ে যায়, ফলে হচ্ছে আমাদের এটা জানি কি আমাদের একটা খাদ্যাভাবের সৃষ্টি হয়। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে আবহাওয়ার সংজ্ঞাটা আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যে আবহাওয়ার সংজ্ঞা আমরা শিখেছিলাম যে আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। এটা শিখেছিলাম আমরা আবহাওয়ার সংজ্ঞা। আর জলবায়ুর সংজ্ঞাটাই কিন্তু আজকে আমরা শিখেছি যে জলবায়ুর সংজ্ঞাটা কি। জলবায়ুর সংজ্ঞা হচ্ছে দেখেছি যে কোনো একটি স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, তাই না? তাহলে আবহাওয়া হচ্ছে প্রতিদিনের অবস্থা, আর জলবায়ু কিন্তু সেখানে একটা দীর্ঘদিনের অবস্থা বোঝায়। এরপরে আছে এভাবে তোমরা আবহাওয়া জলবায়ুর আরো কয়েকটা সংজ্ঞা বাড়িয়ে নিতে পারো। বেশ কয়েকটা সংজ্ঞা তোমরা শিখে নিতে পারো। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। প্রথমে দেওয়া আছে তাপমাত্রা, এই পাশে আছে মৃদু বা প্রবল, গরম বা ঠান্ডা। তাহলে এটা হবে গরম বা ঠান্ডা। আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে আর্দ্র বা শুষ্ক বায়ু প্রবাহ। আহ বায়ু প্রবাহ হতে পারে মৃদু বায়ু বা প্রবল বায়ু। এরপর আছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত। তাহলে তোমরা অনুশীলনীর প্রশ্নোত্তর গুলো ভালোভাবে পড়ে ফেলবে। এছাড়া আমি যে আরো কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর দিয়েছি তোমরা সেগুলোও শিখে ফেলবে। যেমন আজকে আমি বিষুব রেখা কি দিলাম, এটাও শিখে ফেলবে। যা যা পড়ালাম চ্যাপ্টারটা সবকিছু ভালোভাবে বাসায় পড়ে ফেলবে। আর যারা বাসার বড়রা আছে তাদের কাছে অবশ্যই পড়াটা দিবে, যাতে হচ্ছে চ্যাপ্টারটা নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।